নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বসে একটা প্রেস কনফারেন্স করলেন। তার আগে একটা তার ফেসবুকে তিনি নোটিফিকেশন দিয়েছিলেন যে আজকে বিকেল 5টার সময় আমি একটা প্রেস কনফারেন্স করব এবং সেটা 25,753 জন তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদের ব্যাপারে বলেননি, বললেন যে সার্বিকভাবে সমস্ত যারা চাকরি হারিয়েছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো। সেটা নিয়ে প্রচুর দৃষ্টি ছিল যে তিনি কি বলেন, কান খুলে শুনেছেন মানুষজন, আইনজীবীরাও শুনেছেন। আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু শুনেছি, সেটা আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কিন্তু কমপ্লিকেশনস ডেকে আনছেন পরিষ্কারভাবে। ধরুন আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই। 25,752 জনের চাকরি সংকট, তার মধ্যে টেন্টেড নট টেন্টেড তালিকা বার করা উচিত ছিল, যারা যোগ্য যারা অযোগ্য। ওএমআর শিট পরিষ্কারভাবে ওয়েবসাইটে তুলে দেওয়ার কথা ছিল, একদম সেইভাবে কোর্টের প্রতিশ্রুতিও ছিল, কিন্তু কিছুই করেননি এবং না করে যে কাণ্ডটা করেছেন সেটাতে আলটিমেটলি ঘেঁটে হয়ে গেছে পুরো বিষয়টা। আমি সামগ্রিকভাবে আজকে এই বিষয় নিয়ে আমি আমার নিজের কথা কম বলবো, আমি বাংলার বার্তায় পুরো বিষয়টা বলেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক আইনজীবীর বক্তব্যটা নেওয়া দরকার। আমি আবারও বলছি, একটা জায়গায় পরিষ্কারভাবে মনে হয়েছে যেসব শিক্ষকের চাকরির অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাও তারা অ্যাডভান্টেজ পাবেন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু একটা কমপ্লিকেশনসের জায়গা এবং আইনি জটিলতা তৈরি করবে। কেন? যে যারা শিক্ষকতা করেছেন তাদের উনি মনে করছেন যে তাদের ওই 6 বছরের শিক্ষকতাটাকে একটা যোগ্যতা হিসেবে ট্রিটমেন্ট দিয়ে ধরুন 10 নম্বর তাদের দেওয়া হবে, এক্সট্রা গ্রেস নাম্বার দেওয়া হবে, যে আপনাদের এটা অ্যাডভান্টেজ আছেন, এতদিন আপনারা স্কুলে পড়িয়েছেন, 10 নম্বর পাবেন। এবার বেশ কিছু ছাত্রছাত্রী, 22 লক্ষ ছেলেমেয়ে যারা সুযোগ পায়নি, তারাও তো আদালতে চলে যাবে এবং তারা আদালতে গিয়ে বলবে যে আমরা প্রতারিত, আমরা বঞ্চিত। কেন এই চোরেদের তৃণমূল নেতারা 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছেন, ভাইপোর চাকরি দিয়েছেন, ভাইপোর অফিস থেকে বসে কালীঘাটের কাকু তিনি টাকা তুলেছেন, চাকরি দিয়েছেন, ফলত আলটিমেটলি আমরা ডিপ্রাইভড, কিন্তু আমাদের ওই 10 নম্বরটা দিতে হবে। আমরা এবারে পরীক্ষা দিচ্ছি, ওই 10 নম্বরটা দিতে হবে। তখন কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমাকে বারবার এই প্রশ্নগুলো ভাবিয়েছে এবং একাধিক প্রশ্ন ভাবিয়েছে। আমি আজকে নিজের কথা না বলে আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যটা আজকে এই মুহূর্তে আপনাদের কাছে শোনাবো। শুনলে পরিষ্কার হবে আপনাদের কাছে যে আদতে যে কথাটা যে প্রেস স্টেটমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এটাতে কিন্তু আমার নিজের ধারণা আরও মামলার অপরচুনিটি তৈরি হবে, আরও বেশ কিছু লোক মামলায় যাবে এবং প্র্যাকটিক্যালি 25,752 জনের ভাগ্য ঘেঁটে কিন্তু হয়ে যাবে। চলুন বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মুখ খুলে শুনুন। দেখুন, মুখ্যমন্ত্রী যা প্রেস স্টেটমেন্ট করেছেন পুরোটাই একটা ধোঁয়াশা, কারণ তিনি কনফিউশন ক্রিয়েট করতে চাইছেন। সুপ্রিম কোর্টের রায় মোতাবেক প্রেস সিলেকশন প্রসেসের অর্থ হয় 2016 সালের যারা পার্টিসিপেন্ট তারা আবার পার্টিসিপেট করতে পারবে, তার বাইরে কারোরকে দেওয়া আমার সুপ্রিম কোর্ট সেটা দেয়। প্রেস সিলেকশন প্রসেস মানে এইটা। এখন এই 25,753 যে ভ্যাকেন্সিটা ছিল সেটাকে বাড়িয়ে যদি তিনি 42,000 করে দিয়ে থাকেন, সেখানে কারা পরীক্ষায় বসবে, টেন্টেডরা আবার বসতে পারবে, এ বিষয়ে কোনো রকম কোনো কিছু আমি মুখ্যমন্ত্রীর যা স্টেটমেন্টের থেকে বা প্রেস কনফারেন্স থেকে বুঝতে পারলাম না, যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন বেরোচ্ছে বা সেটা আমরা হাতে পাচ্ছি। এখানে তো আবার নতুন করে মামলা হওয়ার একটা জায়গা তৈরি হয়ে গেল, মানে আমি বলছি নতুন করে মামলা হওয়ার জায়গা তৈরি হয়ে গেল। যদি দেখা যায় যে 2016 সালের সিলেকশন প্রসেসে 42,000কে বসিয়ে দিল, তাহলে যেটা হবে যারা নতুন ক্যান্ডিডেট তারা মামলা করবে, কারণ তাদের ভ্যাকেন্সিটা তো পেছনে চলে যেতে পারে না। ঠিক। আবার যদি দেখা যায় যে এই 25,753 মধ্যে আবার নতুন ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসছে, তাহলে আরেক জট তৈরি হয়ে গেল। এখন কি বললেন আর কি বোঝাতে চাইলেন সেটা আমরা বুঝতে পারলাম না। এইটুকু বুঝলাম যে একটা বিজ্ঞপ্তি জারি হবে। না, এই যে 44,203 অর্থাৎ শূন্যপদটা আচমকা রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে পড়লো এবং তার ভিত্তিতে 44,203টাকে বলে দিলেন সংখ্যা, অর্থাৎ এই 25,753 যারা পরীক্ষা দিয়েছিলেন সে সংখ্যাটা প্রায় 22 লক্ষ, তাই তো? এবার 22 লক্ষ অ্যাপিয়ার 2016 সালে। এবার এই 22 লক্ষর বাইরেও তাহলে অনেকে অ্যাপিয়ার করার তো জায়গায় রয়েছে, কারণ তারা পরবর্তীকালে কোয়ালিফাই করেছে, তাই না?
দেখুন, মুখ্যমন্ত্রীর কথাতে বেসিক্যালি এটা ধোঁয়াশা। নোটিফিকেশনটা দেখলে আমরা বলতে পারবো, কিন্তু 22 লক্ষর বাইরে যদি অ্যাপিয়ার করে তাহলে তো আরেক আইনি জট তো সৃষ্টি হয়ে যাবে। মানে 22 লক্ষর বাইরে যদি আবার নতুনদের ঢোকায় তাহলে আইনি জট হয়ে যাবে বলছেন? 16 সালের প্রসেসে যদি বাইরের লোককে ঢোকায়, হ্যাঁ, মানে এই 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছে 16 সালের প্রসেসে তার বাইরের লোককে ঢোকায়, তাহলে আইনি জট শুরু হয়ে যাবে। আবার যদি ধরুন ভ্যাকেন্সি যেটা আছে 16 সালের জন্য যে ভ্যাকেন্সিটা আছে, সেই ভ্যাকেন্সিতে যদি শুধু এই 22 লক্ষকে ঢোকায় তাহলেও আইনি জট হবে। কারণ যারা নতুন পরীক্ষা দেবে তাদের ভ্যাকেন্সিটা তো আর 16 সালের ভ্যাকেন্সিতে চলে যেতে পারে না। ঠিক ঠিক। 16 সালের পরে ধরুন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সালের যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিতে যারা পরীক্ষায় বসছেন তাদের ভ্যাকেন্সিটা তো 16 সালের ভ্যাকেন্সিতে চলে যেতে পারে না। ঠিক 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 ঠিক। এখন মুখ্যমন্ত্রী জেনে করছেন না না জেনে করছেন না বলতে গিয়ে ভুল বলেছেন সেটা বলতে পারবো না, কিন্তু আইনি জটটা পারবো এইটুকু বলতে পারি। মানে এটা পুরোটা খুচরা করে বলা যাবে যখন অ্যাডভার্টাইজমেন্টটা হাতে আসবে, আমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা আমাদের হাতে আসবে। সেটা তো এখনো বেরোয়নি, সেটা 30 তারিখ বেরোবে বলে তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। সব প্রেস কনফারেন্সের কোনো মূল্য নেই। হ্যাঁ, নোটিফিকেশন জারি হলে তখন বোঝা যাবে যে আদতে করাপশনের কোন পার্টটায় ঢুকছেন, কতটা ঢুকছেন, কিভাবে ঢুকছেন। এক, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হ্যাঁ, যারা টেন্টেড ক্যান্ডিডেট 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পেয়েছিলেন সেই সংখ্যাটা কিন্তু কিছু কম না। সেটা কিন্তু তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। বুঝেছেন? তাই জন্য কি নোটিফিকেশন বেরোয় তার উপরে আইনি পদক্ষেপ হবে। মানে এই 44,203টা ভাসিয়ে দিয়ে আলটিমেটলি দরজাটাকে ওপেন করে দিলেন না তো? সেরকম কিছু ঘটনা ঘটলো না তো? এখন কি উনি মাথার মধ্যে রেখে করেছেন আর কেন তার ডিপার্টমেন্ট করেছে সেটা যতক্ষণ না নোটিফিকেশন দেবে আমরা ক্লিয়ারলি বলতে পারবো না, ধোঁয়াশা। তবে হ্যাঁ, এটা বুঝতে পারছি যে এটা আরো বড় কোনো একটা আইনি জটের মধ্যে জিনিসটা চলে যেতে পারে যদি যেটা উনি বলেছেন সেটা যদি অর্ডারে রিফ্লেক্টেড হয়। এখন মুখের কথা আমি আপনার সঙ্গে বক্তব্য শেষ করার আগে আমি একটু স্পেসিফিক আপনাকে এই কথাটা বলে নিচ্ছি। 44,203 শূন্য পদ হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে পড়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এর মধ্যে 2016 পরে যারা কোয়ালিফাই করেছে তারা বসতে পারবে কি পারবে না তার উপর একটা আইনি জট নির্ভরশীল হয়ে থাকছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি তার জন্য দরজা ওপেন করে দেন তাহলেও আইনি জট, যদি দরজা ওপেন না করেন তাহলেও একটা অন্য দিক থেকে আইনি জট আসতে পারে, তাই তো? আমি যদি ভুল না বলি। আইনি জট সুপ্রিম কোর্টের রায়ে যেটা স্পষ্টত বলা আছে তার বাইরে যদি কিছু করতে যান সেটা পুরোটাই আইনি জট। আমি শেষ করার আগে সুপ্রিম কোর্টের রায় কি বলা আছে একটু আপনার মুখ থেকে শুনতে চাই। সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে 2016 সালের এসএলএসটি ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। আচ্ছা, মানে 16 সালের এসএলএসটি যেটা রুল সেই রুল অনুযায়ী ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। এখন উনি পাবলিকলি বলে দিলেন যারা আছেন তাদের তিনি গ্রেস নম্বর দেবেন না, টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দেবেন, এই একটা শব্দ তিনি প্রয়োগ করে দিলেন। তার মানে তো 16 সালের যে টিচিং এক্সপিরিয়েন্সটা সেটাই আদৌ ভ্যালিড কিনা সেটা নিয়ে তো প্রশ্ন উঠে যাবে। 16 সালে যারা রিক্রুট হয়েছে তাদের টিচিং এক্সপিরিয়েন্সটাই ভ্যালিড কিনা সেটাই তুই এই প্রশ্ন আর্টিকেল 14 ভায়োলেশন হয়ে যাবে। মানে মুখ্যমন্ত্রী সেটা আমি বুঝতে পারলাম না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মানে 2016 সালে যে ভ্যাকেন্সির ওপর পরীক্ষাটা হয়েছিল 22 লক্ষের সেই ভ্যাকেন্সির ওপরই পরীক্ষাটা হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, ক্লকটা রাউন্ড হয়ে 2016 সালের যে ভ্যাকেন্সির ওপরে গেছে সেই ভ্যাকেন্সির ওপরই ফ্রেশ সিলেকশন প্রসেস হবে এবং সেই রুল মেনে হবে। এখানে রুলটাকে পরিবর্তন করতে পারবেন না। ধরুন আজকে 2025 সালের একটা সিলেকশন প্রসেস হচ্ছে বা 2017 সালের একটা সিলেকশন, সেইখানে যা খুশি উনি রুল বানাতে পারেন। উনি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিতে পারেন, উনি অন্য কিছু করতে পারেন। যেমন ইতিমধ্যে আজকে বলে মানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে যারা চাকরি করেছেন তাদের একটা অ্যাডভান্টেজ পাবেন। এই কথাটার মধ্যেও তো একটা দুর্নীতির গন্ধ, তাই না? এই কথাটার মধ্যে তো ডেফিনেটলি দুর্নীতির গন্ধ। যারা চাকরি করেছেন তারা অ্যাডভান্টেজ পাবে না, যে 22 লক্ষ পরীক্ষার্থী তারা কোনো অ্যাডভান্টেজ পাবে না। এটা আবার কি ধরনের কথা হলো? মানে এটাতেও একটা দুর্নীতির গন্ধ রয়েছে। স্টেটমেন্টটা মুখ্যমন্ত্রী একটা হুমকিও দিয়েছেন যে ওনার স্টেটমেন্ট নিয়ে কেউ যদি কোনো কথা বলে তিনি সেটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাবেন, হুমকি দিয়েছে। সে জান অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার। আমিও বলছি ওই প্রেস স্টেটমেন্টটা নিয়ে তো আমরাও সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি।
মানে 44,203-এর স্টেটমেন্টটাই তো আজকে যে প্রেস স্টেটমেন্টটা করেছেন সেটা যে কন্টেম্প্ট অফ কোর্টের ভায়োলেশন কিনা, আগে সেটা অর্ডারে কতটা রিফ্লেকশন হয় দেখি, সেটা নিয়ে তো আমরাও সুপ্রিম কোর্টে যেতে পারি। যেতে পারি। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে টাকা ফেরত নেওয়ার ব্যাপারটাকে পুরো আড়াল করে গেছেন, এড়িয়ে গেছেন। টাকা ফেরত দেওয়ার ব্যাপারটাকে তিনি আড়াল করে গেছেন, তার তো বলা উচিত ছিল। না, উনি টাকা ফেরত, আপনারা কন্টেম্প্ট অফ কোর্টের দিকে তিনি আবার বলেছেন যে তাদের অন্য ডিপার্টমেন্টে চাকরি করতে কোনো অসুবিধে নেই। তো ওনার এই প্রেস স্টেটমেন্টটা নিয়েও তো সুপ্রিম কোর্টের কাছে আমরা ভাবছি যাব, এখনো যাইনি, চিন্তা ভাবনা করছি, সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। এটাও তো একটা মারাত্মক স্টেটমেন্ট যে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, সাদা খাতার চাকরি পেয়েছে, তাদের জন্য। এবং যদি আমরা ওনার স্টেটমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাই, তাহলে আমরা এটাও করব যে যখন রায় হয়েছিল তখন তিনি কি মন্তব্য করেছিলেন, পাবলিককে কি বুঝিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটাও তো সুপ্রিম কোর্টের কাছে আমরা নিয়ে যাব, যদি আমরা আলটিমেটলি ওনার বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাই। ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।